আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গঠনে আগামী বছরগুলিতে দেশের শিল্প বাণিজ্য মহলকে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দুদিনের পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় জনসভায় যোগ দিতে মেদিনীপুর পৌঁছেছেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার সামান্য বেড়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই হাথরাস মামলায় 4 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। অ্যাডিলেডে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন রান করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গঠনে আগামী বছরগুলিতে দেশের শিল্প ও বাণিজ্য মহলকে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ তিনি অ্যাসোচেম ফাউন্ডেশন 2020 মূল ভাষণে বলেন, এই সময় গোটা বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে। নতুন প্রযুক্তির ব্যবহারে যেমন চ্যালেঞ্জ আসছে, তেমন সমাধানেরও রাস্তা খুলে যাচ্ছে। এখন পরিকল্পনা নেওয়া এবং কাজের সময়। প্রধানমন্ত্রী বলেন, আগামী 27 বছরে ভারত কেবলমাত্র বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকাই নেবে না, ভারতীয়দের স্বপ্ন পূরণ এবং কর্মনিষ্ঠার পরীক্ষাও সম্পন্ন হবে। এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে ভারতের শিল্প ব্যবস্থাকে তার সক্ষমতা, দায়বদ্ধতা এবং সাহসের প্রমাণ রাখতে হবে বলেও প্রধানমন্ত্রী বলেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী টাটা গ্রুপের পক্ষে রতন টাটাকে অ্যাসোচেম এন্টারপ্রাইজ শতবর্ষ পুরস্কার তুলে দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে পৌঁছন। তারপর সেখান থেকে তাঁর কনভয় মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আজ মেদিনীপুরে কলেজ ময়দানে তাঁর জনসভা। সেখানে শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন দলত্যাগী বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার কথা। এদিকে মেদিনীপুর শহর জুড়ে অমিত শাহর বিরুদ্ধে পোস্টার দেখা গেছে। কৃষক সমাজের পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আমরা দাদার অনুগামী ছিলাম এই নামে শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানিয়েও পোস্টার পড়েছে। 2 ধরনের পোস্টারকে ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর পৈতৃক বাড়ি পরিদর্শন করেন। সেখানে পৌঁছে তিনি স্বামীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাড়ির ভেতরে স্বামীজির জন্মস্থান পরিদর্শন করেন তিনি এবং স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা দেবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্বামীজির বাড়িতে প্রতিষ্ঠিত শিব মন্দিরেও পুজো দেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, आज मेरे लिए सौभाग्य और आनंद दोनों का विषय है कि मैं उस जगह पे आया जो न केवल भारत, पूरी दुनिया भर के लिए चेतना जागरूक करने की जगह है। यही वो स्थान है जहां भारत की आकाश गंगा के सबसे तेजस्वी तारे स्वामी विवेकानंद ने जन्म लिया। स्वामी जी ने अपनी अल्पायु के अंदर ही भारत का ज्ञान, भारत की संस्कृति, भारत के दर्शन विश्व भर में दिग्विजय कराने का काम किया। অমিত শাহ স্বামী বিবেকানন্দ সম্পর্কে শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁর ভাবনা ও চিন্তাধারা আজও প্রাসঙ্গিক। और मैं आज भी मानता हूं कि स्वामी जी के विचार उस वक्त जितने प्रासंगिक थे, आज भी उतने ही प्रासंगिक हैं। दुनिया को स्वामी जी के विचार की उस वक्त जितनी जरूरत थी, उससे ज्यादा जरूरत शायद आज है। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়, জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের জঙ্গি কার্যকলাপ সহ গরু পাচার, কয়লা কাণ্ডের মতো বেশ কয়েকটি বিষয় নিয়ে কলকাতার নিউ টাউনে একটি 5-তারা হোটেলে এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে এনআইএ বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করে। জেএমবি এবং ইসলামিক স্টেটের সঙ্গেও তাদের যোগাযোগের প্রমাণ মিলেছে। এই প্রেক্ষিতে এই বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ। মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর আজ আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত হবিবপুরে তাঁর মাসির বাড়িতে তিনি যাবেন। সেখান থেকে রানী শিরোমণির নেতৃত্বে চুয়ার বিদ্রোহের সূচনাস্থল কর্ণগড় মন্দিরেও স্বরাষ্ট্রমন্ত্রীর যাওয়ার কথা। এরপর তিনি মেদিনীপুর কলেজ ময়দানে একটি জনসভাতেও যোগ দেবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর শান্তিনিকেতনে যাওয়ার কথা রয়েছে। বোলপুরে তিনি একটি জনসভায় ভাষণ দেবেন। হরিয়ানার গুরগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব সোলার এনার্জি ক্যাম্পাসে দেশের প্রথম শক্তিক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে উঠেছে। কেন্দ্রের দক্ষতা উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজকুমার সিং কেন্দ্রটির উদ্বোধন করে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ভারত পুনর্নবীকরণ শক্তির ব্যবহার বৃদ্ধি করেছে। এর ফলে ভারতের শক্তি নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের দৃষ্টিভঙ্গি সফল করতে শক্তিক্ষেত্রের দক্ষতা উন্নয়ন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি জানান।
কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই হাথরাস মামলায় 4 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। হাথরাসের নাবালিকা গণধর্ষণ এবং হত্যা মামলায় আদালতে এই চার্জশিট পেশ করা হয়। উল্লেখ্য, গত 14 সেপ্টেম্বর হাথরাস জেলার চাঁদপা থানার একটি গ্রামে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 15 দিন পরে মেয়েটির মৃত্যু হয়। উত্তরপ্রদেশ সরকারের অনুরোধে গত 11 অক্টোবর সিবিআই এই মামলা হাতে নেয়। জম্মু কাশ্মীরে আজ জেলা উন্নয়ন পর্ষদের 8ম তথা চূড়ান্ত দফার ভোট গ্রহণ চলছে। জম্মুর 15টি এবং কাশ্মীর উপত্যকার 13টি মোট 28টি ডিডিসি কেন্দ্রের জন্য ভোট নেওয়া হচ্ছে। অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তীব্র ঠান্ডায় সকালের দিকে ভোট গ্রহণ খানিকটা মন্থর গতিতে চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদাতাদের সংখ্যা বাড়তে শুরু করেছে। আমাদের জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, এই পর্যায়ে মোট প্রার্থীর সংখ্যা 168, মোট ভোটার সংখ্যা 6,40,443। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়ালো, তবে আরোগ্যের হারও বেড়ে হয়েছে 95.46%। গত 24 ঘন্টায় আরও 25,152 জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,04,599। এই সময় আরও 29,885 জন সুস্থ হয়েছেন বলে আজ সকালের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 347 জনের, ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,45,136। মৃত্যুহার 1.45%। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনা প্রতিষেধক নেওয়া দেশবাসীর জন্য আবশ্যিক নয়। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আগে করোনা সংক্রমণ হলেও করোনা প্রতিষেধকের সম্পূর্ণ ডোজ নেওয়া প্রয়োজন, কারণ এর ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বিশ্বের বিভিন্ন দেশের করোনা প্রতিষেধকের মতোই এ দেশের প্রতিষেধকও যথেষ্ট কার্যকরী বলে মন্ত্রক সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার প্রত্যেকটি বিষয়ে কৃষকদের সঙ্গে কথা বলতে প্রস্তুত। মধ্যপ্রদেশ কিষাণ মহাসম্মেলনে রাজ্যের 50 লক্ষেরও বেশি কৃষকের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, কৃষি আইনের নয়া সংস্কারের বিষয়ে কৃষকদের চিন্তাভাবনা নিয়ে সরকার সচেতন রয়েছে। তিনি আবারও জোর দিয়ে বলেন, সরকারের এই সংস্কার নিয়ে অবিশ্বাসের কোনো জায়গা নেই। এখানে কোনো মিথ্যা আশ্বাসও দেওয়া হয়নি। যদি ন্যূনতম সহায়ক মূল্য প্রত্যাহারের ইচ্ছাই থাকত সরকার, তাহলে কেন স্বামীনাথন কমিটির রিপোর্ট বাস্তবায়িত করতে চলেছে? প্রধানমন্ত্রী সে প্রশ্নও তোলেন। বিরোধীদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এনডিএ সরকার যখন কৃষকদের উন্নয়নে ব্রতী হয়েছে, তখন বিরোধীরা কৃষকদের নিয়ে শুধুমাত্র রাজনীতি করছে। 3টি কৃষি আইনই কৃষকদের বিভিন্ন ধরনের সুবিধা দেবে বলে তিনি আবারও জোর দিয়ে জানান। তিনি বলেন, আগের সরকার কৃষি সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বামীনাথন কমিটির রিপোর্ট কার্যকর করেনি, তাঁর সরকার তা করতে চলেছে। মধ্যপ্রদেশে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত 35 লক্ষ কৃষককে 1,600 কোটি টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও শ্রী মোদী উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানা এলাকায় ঘটকপুকুরে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ 2 কিশোর সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকাল 9:45 নাগাদ আগুন লাগলে একটি রেস্টুরেন্ট সহ 8টি দোকান পুড়ে যায়। দমকলের 3টি ইঞ্জিন সকাল 11টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের ডিজি শ্রী জগমোহন জানিয়েছেন, একটি কেরোসিনের দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তীব্র শৈত্যপ্রবাহে জাতীয় রাজধানী জুবুথুবু সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কাশ্মীরের শ্রীনগরে তাপমাত্রা হিমাঙ্কেরও নিচে। জম্মুর সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গেও জাঁকিয়ে শীত পড়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 13.1 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 24.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আগামী 4 দিনও দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও নামতে পারে। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেল ডিব্রুগড় হাওড়ার মধ্যে 2 জোড়া এক্সপ্রেস স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে 1 জোড়া ট্রেন বগিবিল ব্রিজ হয়ে এবং আরেক জোড়া গুয়াহাটি হয়ে চলাচল করবে বলে জানা গেছে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম 3 রাতের টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন রান করেছে। আজ তৃতীয় দিনে 1 উইকেটে 9 রান হাতে নিয়ে খেলতে নেমে মাত্র 36 রানের মধ্যে ভারতের 9 উইকেট পড়ে যায়। মোহাম্মদ শামি 1 রান করে আহত হয়ে মাঠ ছাড়ায় ভারত অস্ট্রেলিয়ার সামনে ম্যাচ জেতার জন্য 90 রানের লক্ষ্যমাত্রা রাখে। ভারতের প্রথম ইনিংসে 244 রানের জবাবে অস্ট্রেলিয়া 191 রান তোলে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গঠনে আগামী বছরগুলিতে দেশের শিল্প বাণিজ্য মহলকে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দুদিনের পশ্চিমবঙ্গ সফরে প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় জনসভায় যোগ দিতে মেদিনীপুর পৌঁছেছেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার সামান্য বেড়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই হাথরাস মামলায় 4 অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। অ্যাডিলেডে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বনিম্ন রান করেছে।
খবর পড়া শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।